ওয়েলকাম টু নাগ ইংলিশ টিউটোরিয়াল। আই এম নিপক নাগ উইথ ইউ। আজ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 18 নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই শেক্সপিয়ার সম্পর্কে আমরা একটু জেনে নেব। বার্থ 23 এপ্রিল 1564 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বার্থ প্লেস স্টার্টফোর্ড অন এভন ইন ইয়র্কশায়ার, ইংল্যান্ড। তো ইংল্যান্ডের স্টার্টফোর্ড অন এভনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং শেক্সপিয়ার এই জন্য বার্ড অফ এভন নামেও পরিচিত। বার্ড মানে এখানে চারণ কবি, BARD, বার্ড মানে চারণ কবি। তো এই বার্ড অফ এভন নামেও তিনি পরিচিত ছিলেন। ওয়াইফ অ্যানি হ্যাথওয়ে। অ্যানি হ্যাথওয়েকে যখন তিনি বিয়ে করেছিলেন তখন শেক্সপিয়ারের বয়স ছিল 18 বছর এবং এই অ্যানি হ্যাথওয়ে শেক্সপিয়ারের থেকে প্রায় 8 বছরের বড়। হি ওয়াজ দি ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অফ 16th সেঞ্চুরি। তো 16th সেঞ্চুরির বিখ্যাত ইংরেজি কবি এবং নাট্যকার ছিলেন তিনি। হি ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইংলিশ ড্রামা। তো ফাদার অফ ইংলিশ ড্রামা এই নামেও তিনি পরিচিত। হি ইজ নোন অ্যাজ ইংল্যান্ডস ন্যাশনাল পোয়েট। তো ইংল্যান্ডের ন্যাশনাল বা জাতীয় কবি নামেও তিনি পরিচিত। ডেথ 23 এপ্রিল 1616। তো সনেট সম্পর্কে আমরা একটু জেনে নেব। সনেটটা কি না, এ সনেট ইজ এ শর্ট পোয়েম কনসিস্টিং অফ 14 লাইন। 14 লাইন বিশিষ্ট কবিতা, এই 14 লাইন বিশিষ্ট কবিতাকে বলা হয় সনেট। তো দি ওয়ার্ড সনেট কামস ফ্রম দি ইটালিয়ান ওয়ার্ড সনেট্টো, হুইচ মিনস শর্ট পোয়েম। তো এই যে কথাটা সনেট, এই সনেট কথাটা এসছে একটা ইটালিয়ান ওয়ার্ড সনেট্টো থেকে, যার মানেটা হচ্ছে ছোট কবিতা। এরপর ইট ইজ সেড দ্যাট ইটালিয়ান পোয়েট পেট্রাক ইজ দি ফার্স্ট সনেটার। এবং এই যে পেট্রাক তিনিই প্রথম সনেট লিখেছিলেন এটা ধরা হয়। অ্যান্ড হি ইজ কনসিডার্ড অ্যাজ ফাদার অফ সনেট, এবং তাকে এই জন্য ফাদার অফ সনেট নামে কনসিডার করা হয়। তো তৎকালীন সময়ে অনেকেই সনেট লিখতেন তখনকার সময়ে, কিন্তু পেট্রাক তিনি তখনকার দিনে বিখ্যাত ছিলেন এবং তাকেই প্রথম সনেটার হিসেবে ধরা হয়ে থাকে। দেয়ার আর 2 টাইপস অফ সনেটস। দু ধরনের সনেট রয়েছে। প্রথমত ইটালিয়ান সনেটস অর পেট্রাগান সনেটস। এটা প্রথম পেট্রাক লেখা শুরু করেছিলেন এই ধরনের সনেট। আর দ্বিতীয়টা শেক্সপিয়ারিয়ান সনেটস অর ইংলিশ সনেটস। এটা প্রথম শেক্সপিয়ার লেখা শুরু করেছিলেন। তো শেক্সপিয়ার যখন সনেট লেখা শুরু করলেন তখন তিনি তার সনেটের যে ফর্ম সেটাকে কিছুটা আলাদা করে নিলেন। শুধু ফর্মটাই নয়, যে থিম, বিষয়বস্তু এবং যে রাইম স্কিম সেটাকেও তিনি আলাদা করে ফেলেছিলেন। তো চলো দেখে নিই ইটালিয়ান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেটের তফাৎটা কোথায়। তো ইটালিয়ান সনেটের যে 14 লাইন সেটাকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম 8 লাইন এবং শেষের 6 লাইন। প্রথমের যে 8 লাইন সেটাকে অক্টেভ বলা হয় এবং শেষের যে 6 লাইন সেটাকে সেস্টেট বলা হয়ে থাকে। তো অক্টেভ বা প্রথম 8 লাইনে একটা কোশ্চেন থাকে এবং শেষের যে 6 লাইন সেখানে থাকে একটা অ্যান্সার থাকে ওই কোশ্চেনের। আর শেক্সপিয়ারিয়ান সনেটের যে ডিভিশন সেটা কিছুটা আলাদা। 3 কোয়ার্টেন্স, 3টে কোয়ার্টেন্স থাকে অ্যান্ড 1 কাপলেট এবং একটা কাপলেট থাকে। কোয়ার্টেন্সটা কি? কোয়ার্টেন্স হচ্ছে 4 লাইন বিশিষ্ট স্ট্যান্জাকে কোয়ার্টেন্স বলা হয়। এবং কাপলেটটা কি না, কাপলেট হচ্ছে লাস্টের যে 2 লাইন সেটাকে কাপলেট বলা হয়ে থাকে। তো প্রথম এবং দ্বিতীয় যে কোয়ার্টেন্স অর্থাৎ প্রথম যে 8 লাইন সেখানে কি থাকে, একটা কোশ্চেন থাকে বা প্রপোজাল থাকে, এবং থার্ড কোয়ার্টেনে থাকে কি একটা অ্যান্সার ওই কোশ্চেনের বা সলিউশন থাকে, এবং কাপলেটে ওই পুরো সনেটের একটা সামারি দেওয়া থাকে। তো শেক্সপিয়ার 37টি ড্রামা লিখেছিলেন এবং 154টা সনেট লিখেছিলেন। তো এই যে 154টা সনেট, এই 154টা সনেটের মধ্যে 1 থেকে 126 পর্যন্ত যে সনেটগুলো রয়েছে এই সনেটগুলোতে তিনি ফ্রেন্ডশিপের উপরে লিখেছিলেন এবং এই সনেটে তিনি তার বন্ধু মিস্টার WH-কে তিনি উদ্দেশ্য করে লিখেছিলেন। আর 127 থেকে 152 পর্যন্ত যে সনেটগুলো সেটা হচ্ছে ডার্ক লেডিকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন। এবং 153 এবং 154 যে সনেটগুলো সেগুলো হচ্ছে ভেনাস সনেট। ভেনাস সনেটগুলো তিনি কিউপিডকে উদ্দেশ্য করে লিখেছিলেন। কিউপিড হচ্ছে দি রোমান গড অফ লাভ। তো তাকে উদ্দেশ্য করে 153 এবং 154 সনেটগুলো লিখেছিলেন। তো চলো সনেট 18 সম্পর্কে আমরা একটু জেনে নিই। টাইপ অফ দি পোয়েম শেক্সপিয়ারিয়ান সনেট অর ইংলিশ সনেট। তো শেক্সপিয়ার লিখেছিলেন শেক্সপিয়ারিয়ান সনেট।
অল্টারনেটিভ টাইটেল অফ সনেট 18 ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা হচ্ছে এই কবিতাটারই প্রথম লাইন। তো টাইটেল সম্পর্কে একটু বলে দিই, শেক্সপিয়ার যে 154টা সনেট লিখেছিলেন তার কোনোটারই কিন্তু তিনি নামকরণ করেননি। আমরা এই সনেটগুলোর নাম্বার হিসেবেই বা নাম্বার দিয়েই আমরা চিনে থাকি, এবং এই সনেটগুলোর যে প্রথম লাইন রয়েছে এই প্রথম লাইনগুলোই কিন্তু আমরা টাইটেল হিসেবে ধরে থাকি। এই যে সনেট 18, এই সনেট 18-এ শেক্সপিয়ার তার বন্ধু মিস্টার WH-কে উদ্দেশ্য করে লিখেছেন এবং তার যে ফেয়ার ইউথ বা তার যে সৌন্দর্য তার গুণগান করেছেন এই কবিতার মধ্য দিয়ে। তো এর যে রাইম স্কিম কবিতাটার সেটা হচ্ছে AB AB CD CD EF EF GG। এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তো চলো এবার দেখে নিই কবিতাটাতে কি বলা আছে। ফার্স্ট কোয়ার্টেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, রাফ উইন্ডস ডু শেক দি ডার্লিং বার্ডস অফ মে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। তাহলে দেখো এই যে কবিতাটা শুরু হয়েছে সেটা একটা কোশ্চেন দিয়ে। কি কোশ্চেন? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করব একটা গ্রীষ্মকালের দিনের সঙ্গে। এই যে THEE দি মানে ইউ, অবজেক্ট কেসে ইউজ আছে, ওই ইউটা হচ্ছে পোয়েটস ফ্রেন্ড মিস্টার WH, যাকে উদ্দেশ্য করে কবি এই কবিতাটা লিখেছেন এবং যার সৌন্দর্য বা যার ফেয়ার ইউথকে তিনি এখানে তুলে ধরেছেন। তিনি গ্রীষ্মকালের দিনের সঙ্গে কেন তুলনা করবেন না, গ্রীষ্মকালটা এটা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের কিন্তু গ্রীষ্মকাল নয়, এটা ইংল্যান্ডের গ্রীষ্মকাল, এবং এই ইংল্যান্ডে গ্রীষ্মকালটা খুব সুন্দর। যেহেতু ইংল্যান্ড একটা শীত প্রধান দেশ, সেখানে কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা থাকে এবং গ্রীষ্মকালে একটা সুন্দর আবহাওয়া বিরাজ করে, তখন ফুল ফোটে, পাখি ডাকে, সব মিলিয়ে ইংল্যান্ডের মানুষের কাছে একটা আকাঙ্ক্ষিত সিজন হচ্ছে এই সামার সিজনটা। আমাদের এখানে যেরকম শীতকালে একটা মানুষের হলিডের মতো সিচুয়েশান তৈরি হয়, মানুষেরা ঘুরতে যায়, পিকনিক করতে যায়, ঠিক একই রকম ইংল্যান্ডের মানুষের কাছে গ্রীষ্মকালটাতে এরকম সিচুয়েশান আসে। তাই জন্য তাদের কাছে গ্রীষ্মকালটা খুব সুন্দর, এবং তাই জন্যই কবি বলছেন কি আমি কি তোমাকে একটা গ্রীষ্মকালের দিনের সঙ্গে তুলনা করব। তারপরেই বলেছেন দাও আর্ট, দাও মানে ইউ আর আর্ট মানে আর, এগুলো পোয়েটিক ইউজ। দাও আর্ট মানে ইউ আর, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি হও মোর লাভলি বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, টেম্পারেট মানে স্থিতিশীল, বেশি স্থিতিশীল, গ্রীষ্মকালের দিনের থেকে বেশি স্থিতিশীল। টেম্পারেট মানে স্থিতিশীল বা যেটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটার কোনো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে টেম্পারেট। রাফ উইন্ডস ডু শেক দি ডার্লিং বার্ডস অফ মি, রাফ উইন্ডস অর্থাৎ দমকা হাওয়া বা হঠাৎ হঠাৎ জোরে জোরে যে বাতাসটা আসে সেটাকে দমকা হাওয়া বলা হচ্ছে, সেটা কি করে? ডু শেক ঝাড়িয়ে দেয় দি ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলোকে। অর্থাৎ যে ইংল্যান্ড সেখানে যে গ্রীষ্মকালটা শুরু হয় সেটা জুন মাসে শুরু হয়, এবং জুন মাসের আগে মে মাস থেকেই গাছগুলোতে ফুলের কুঁড়ি চলে আসে, সেই কুঁড়িগুলো ফুলে রূপান্তরিত হওয়ার আগেই গাছ থেকে ঝাড়িয়ে দেয় এই দমকা হাওয়া। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, এই যে হ্যাথ HATH, হ্যাথ মানে হ্যাজ, এটাও পোয়েটিক ইউজ হ্যাথ। তো বলছে অ্যান্ড সামার্স লিজ, সামারের যে স্থায়িত্বটা অর্থাৎ ডিউরেশন অফ সামার সিজন, এটা কি হ্যাথ অল টু শর্ট এ ডেট, কয়েকটা দিনের জন্য আসে, অর্থাৎ সামারের যে ডিউরেশনটা সেটা হচ্ছে খুব শর্ট, বা সামারের যে সামার সিজনের যে স্থায়িত্বটা সেটা খুব কম দিনের জন্য। তাহলে দেখো এই যে ফার্স্ট কোয়ার্টেন, এই ফার্স্ট কোয়ার্টেনে তিনি একটা সামারের দিনের থেকে বা গ্রীষ্মকালের দিনের থেকে তার বন্ধুকে বেশি সুন্দর এবং বেশি কনস্ট্যান্ট বা বেশি স্থিতিশীল বলেছেন, বা যেটার কোনো চেঞ্জ হয় না এরকম তিনি বলেছেন। এবং এই ফার্স্ট কোয়ার্টেনে তিনি আর সামার সিজনের দুটো নেগেটিভ পয়েন্ট এখানে দেখিয়েছেন। সে নেগেটিভ পয়েন্ট দুটো কি? প্রথমত রাফ উইন্ডস মে মাসের সুন্দর ফুলের কুঁড়িগুলোকে ঝাড়িয়ে দেয়, রাফ উইন্ডস ডু শেক দি ডার্লিং বার্ডস অফ মে। আর কি দ্বিতীয়ত সামার সিজনের যে ডিউরেশান বা সময়কালটা সেটা কি কয়েকটা দিনের জন্য মাত্র, অর্থাৎ যে ডিউরেশান অফ সামার সিজন সেটা হচ্ছে ভেরি শর্ট, খুব কম সময়ের জন্য থাকে। সেকেন্ড কোয়ার্টেন, sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair
sometime declines by chance or nature's changing course untrimmed. তো দেখো, সামটাইম টু হট দি আই অফ হেভেন সাইন। তো আই অফ হেভেন সাইন এটা হচ্ছে কি স্বর্গের চোখ, বা তোমরা বলতে পারো যে আকাশের চোখ, বা আকাশ যেটা দিয়ে দেখে, মানে কোনটাকে বোঝানো হচ্ছে? সানকে, সূর্যকে। তো বলছে সামটাইম কিছু সময় টু হট দি আই অফ হেভেন সাইন, সূর্যটা কীরকমভাবে কিরণ দেয়? প্রচুর উত্তপ্তভাবে কিরণ দেয়, অর্থাৎ সূর্যের যে রশ্মি তার উত্তাপটা অনেক বেশি থাকে। অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সান ডিমড। অ্যান্ড ওপেন এবং প্রায়ই তার যে গোল্ড কমপ্লেক্সান মিনস চেহারা বা আভা, বা বলতে পারো গায়ের রং, হ্যাঁ, যেমন মানুষের গায়ের রং থাকে কারো ফর্সা কারো কালো, ঠিক একই রকম কমপ্লেক্সান, সানের কমপ্লেক্সানটা কীরকম? গোল্ডেন, একটা সোনালি আভা থাকে। তো সেই আভাটাকে বলা হচ্ছে, বলছে অ্যান্ড ওপেন এবং প্রায়ই ইজ হিজ গোল্ড কমপ্লেক্সান ডিমড, তার যে এই যে সোনালি আভাটা সেটা কীরকম হয়ে যায়? মলিন হয়ে যায়। অর্থাৎ মলিন হয়ে যায় বলতে কিছু সময় সূর্য মেঘে ঢাকা পড়ে যায়, তখন এই যে সূর্যের যে রশ্মিটা, তার রশ্মির যে সোনালি আভাটা সেটা তখন মলিন হয়ে যায়, সেই সোনালি আভাটা তখন আর থাকে না। তো এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তো সূর্যের যে সোনালি আভাটা সেটা কিসের দ্বারা মলিন হয়ে যায়? মেঘের দ্বারা, বাই ক্লাউডস। তারপরের লাইন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। খুব ভালো লাইন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। দেখো এই লাইনে দুটো ফেয়ার ইউজ হয়েছে, বানানগুলো কিন্তু একই। তো বলছে অ্যান্ড এভরি ফেয়ার, প্রত্যেকটা সুন্দর জিনিস, এই ফেয়ারটার মানে হচ্ছে এভরি ফেয়ার অবজেক্ট, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। অ্যান্ড এভরি ফেয়ার, প্রত্যেকটা সুন্দর জিনিস, ফ্রম ফেয়ার, এই ফেয়ারটার মানে হচ্ছে বিউটি, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তাহলে এভরি ফেয়ার, প্রত্যেকটা সুন্দর জিনিস, ফ্রম ফেয়ার, তার সৌন্দর্য থেকে, সামটাইম ডিক্লাইন্স, কোনো না কোনো সময় নষ্ট হয়ে যায়, বা তাদের সৌন্দর্য ধীরে ধীরে কমতে থাকে, ধীরে ধীরে মলিন হতে থাকে। বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড। বাই চান্স, হঠাৎ করে মানে ধরো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মানুষের কোনো রোগ, এই সমস্ত জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। ধরো কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং তার হয়তো ধরো একটা হাত বা একটা পা কাটা হয়ে গেল, তো সেক্ষেত্রে কী হলো? তার যে মানুষের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে সে বিরত হয়ে গেল, বা সৌন্দর্যটা তার নষ্ট হয়ে গেল। তারপরে কি বলছে? অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির নিয়মে। প্রকৃতির নিয়মটা কি? ধরো একটা মানুষের কথাই যদি বলা হয়, তো মানুষ ছোটোবেলা থেকে ধীরে ধীরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে তারপরে মারা যায়। তো প্রথমে যে শিশু যখন জন্ম হয় তখন খুব ভালো থাকে, এবং তারপরে আস্তে আস্তে কিশোর, যৌবন, এবং এই সময় যৌবনের সময় মানুষ সব থেকে সুন্দর হয়, এবং তারপরে মানুষ আস্তে আস্তে মানুষের যে সৌন্দর্য সেটা ধীরে ধীরে কমতে থাকে, চামড়ায় কুঞ্চন পড়ে, মাথার চুল পেকে যায়, এই সমস্ত জিনিসগুলো হতে থাকে। তো প্রকৃতি কি হয়? আস্তে আস্তে সৌন্দর্য কেড়ে নিতে থাকে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে, তো প্রকৃতির নিয়ম অনুযায়ী কি হয়? যে প্রত্যেকটা সুন্দর জিনিসের যে সৌন্দর্য সেটা হচ্ছে ধীরে ধীরে কমতে থাকে, বা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাহলে দেখো এই সেকেন্ড কোয়ার্টারের মধ্যেও পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার সামার বা গ্রীষ্মকালের কিছু ত্রুটি তিনি এখানে দেখিয়েছেন, বা নেচারের কিছু ত্রুটি এখানে দেখিয়েছেন। প্রথমত কি না, সূর্যটা প্রচুর উত্তপ্তভাবে কিরণ দেয়, বা সূর্যের যে রশ্মি তাতে উত্তাপটা অনেক বেশি থাকে, এবং সূর্যের যে গোল্ড কমপ্লেক্সান বা সোনালি আভা সেটা নষ্ট হয়ে যায়, বা মাঝে মধ্যেই সেই সোনালি আভাটা থাকে না, যেটা হচ্ছে মেঘের দ্বারা ঢাকা পড়ে যায়। এবং কি বলছে, প্রত্যেকটা সুন্দর জিনিসের যে সৌন্দর্য সেটা কোনো না কোনো সময় সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। সেটা কিভাবে? সেটা বাই চান্স, হঠাৎ করে হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনার মধ্য দিয়ে, বা কোনো রোগের মধ্য দিয়ে, অথবা অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির নিয়মেই সেইটা সৌন্দর্যটা নষ্ট হতে পারে। তো তিনি সেকেন্ড কোয়ার্টারের মধ্যে এটা বলেছেন। তারপর থার্ড কোয়ার্টার, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান রেস্ট ইন হিজ সেড, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। তো
তো দেখো এই থার্ড কোয়ার্টেনের প্রথম লাইনে একটা টার্ন রয়েছে, টার্নটা কি, বাট, কিন্তু, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, দাই মিন্স ইয়োর্স, অ্যান্ড ইটার্নাল সামার মিন্স ইটার্নাল বিউটি, বিউটি অ্যান্ড ইউথ মিন্স সামার। সো বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তোমার যে সৌন্দর্য, চিরন্তন সৌন্দর্য, শ্যাল নট ফেড, সেটা কখনো মলিন হবে না। অর্থাৎ কবি বলতে চেয়েছেন হিজ ফ্রেন্ডস বিউটি ইজ পারমানেন্ট। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, অর্থাৎ তুমি যে সৌন্দর্যের অধিকারী সেই সৌন্দর্য তুমি কখনো হারাবে না। পজেশন মানে মালিকানা, তার মালিকানার মধ্যে যেগুলো আছে, তার মালিকানার মধ্যে কী কী আছে, তার বিউটি, বিউটি অ্যান্ড ইউথ, এই যে পজেশনগুলো সেগুলো কখনো হারাবে না। দাও ওস্ট, ওই যে ওস্ট, ওস্ট মানে হোয়াট ইউ হ্যাভ, অর্থাৎ পোয়েট ফ্রেন্ডের যেটা আছে তো সেটা কখনো সে হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান রেস্ট ইন হিজ স্যাড, এমনকি মৃত্যু পর্যন্ত গর্ববোধ করে বলতে পারবে না যে তুমি তার ছায়ার তলায় ঘুরে বেড়াচ্ছ, অর্থাৎ মৃত্যুও তার বন্ধুকে ছুঁতে পারবে না। ব্র্যাগ মানে গর্ববোধ করে বলে, দাও ওয়ান রেস্ট ইন হিজ স্যাড, অর্থাৎ মৃত্যুর ছায়ার তলায় যে তার বন্ধু ঘুরে বেড়াচ্ছে এটাও কিন্তু মৃত্যু গর্ববোধ করে বলতে পারবে না। কিন্তু এটা কি সম্ভব? আমরা যে মানুষ, তাদের জন্ম হলেই মৃত্যু আছে, অর্থাৎ আমরা মৃত্যুর ছায়ার তলায় রয়েছি, আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছি, অর্থাৎ মৃত্যুর দিকে চলছি। কিন্তু কবি এখানে বলেছেন যে মৃত্যু গর্ববোধ করে বলতে পারবে না যে কবির বন্ধু ওই মৃত্যুর ছায়ার তলায় রয়েছে বা তার ছায়ার তলায় ঘুরে বেড়াচ্ছে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, বলছে তোমার যে সৌন্দর্য বা বিউটিটা সেটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। সেটা কিভাবে না, এই ইটার্নাল লাইন্স, অর্থাৎ এই যে কবিতা, এই কবিতার লাইন বা কবিতা, এই কবিতার মধ্য দিয়ে তার যে সৌন্দর্য সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে, একই থাকবে নয়, সেটা বাড়তে থাকবে। গ্রোস্ট অর্থাৎ ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ লাইন মানুষেরা পড়বে, কবিতা মানুষেরা পড়বে, এবং মানুষেরা যখন পড়বে তার এই সৌন্দর্য নিয়ে আলোচনা হবে, এবং এইভাবেই তার যে সৌন্দর্য বা তার যে বন্ধুর সৌন্দর্য সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে যে দেখো থার্ড কোয়ার্টেনের যে প্রথম লাইনে সামারটা আছে, সামার ওয়ার্ডটা মানে কি না, কবির বন্ধুর ইউথ অ্যান্ড বিউটি। তাহলে কবি এখানে তার বন্ধুর ইউথ অ্যান্ড বিউটিটাকে সামার সিজন বা গ্রীষ্ম ঋতুর সঙ্গে তুলনা করেছেন। তাহলে দেখো খুব সুন্দরভাবে কবি এখানে আমাদের যে লাইফ সাইকেল, অর্থাৎ আমাদের যে জীবন, একটা মানুষের সাধারণ যে জীবন, সেই জীবনটাকে তিনি এই সিজনের মধ্যে কত সুন্দরভাবে দেখিয়েছেন। দেখো এই যে স্প্রিং মানে ইয়ং, আমাদের যে ছোটোবেলাটা, সেই ছোটোবেলাটাকে তিনি তুলনা করেছেন, এবং সামার মানে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালটাকে তিনি তুলনা করেছেন অ্যাডাল্ট এজের সঙ্গে, মানে আমাদের যৌবনকালের সঙ্গে তুলনা করেছেন। এবং যে ফল বা রেনি সিজন সেটা কার সঙ্গে তুলনা করেছেন, আমাদের যে এজেড অর্থাৎ বৃদ্ধ বয়স যেটা আছে সেটাকে তুলনা করেছেন। এবং যে উইন্টার, সেই উইন্টারের মাধ্যমে আমাদের জীবনের যে মৃত্যু আছে সেই মৃত্যুটাকে তুলনা করেছেন। তাহলে এই চারটা সিজনের মধ্য দিয়ে কবি আমাদের এই যে লাইফ সাইকেলটা কত সুন্দরভাবে দেখিয়েছেন। দেখো তাহলে কবি থার্ড কোয়ার্টেনের মধ্যে বললেন কি, যে তার বন্ধুর যে ইটার্নাল সামার, অর্থাৎ তার ইটার্নাল যে বিউটি অ্যান্ড ইউথ, সেটা কখনোই কিন্তু মলিন হবে না, এইটা তারই পজেশন, এটা তারই থাকবে। এবং আরও কি বলেছেন, যে নর শ্যাল ডেথ ব্রেক দাও ওয়ান রেস্ট ইন হিজ স্যাড, এমনকি মৃত্যুও গর্ববোধ করে বলতে পারবে না যে তার বন্ধু ওই মৃত্যুর ছায়ার তলায় ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ মৃত্যুও তাকে ছুঁতে পারবে না। এবং তারপরে কি বললেন, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, অর্থাৎ কবির বন্ধুর যে সৌন্দর্য বা তার বিউটিটা সেটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। এইভাবে না, কবির যে ইটার্নাল লাইন্স অর্থাৎ সনেট, এই সনেটটার মধ্য দিয়েই তার বন্ধুর সৌন্দর্যটা বা তার বন্ধু জীবিত থাকবে বা তার সৌন্দর্য ধীরে ধীরে বাড়তে থাকবে। এবার দেখো কনক্লুডিং কাপলেটে কি বলা হয়েছে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। তাহলে কি বলা হয়েছে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত মানুষ জীবিত থাকবে, শ্বাস প্রশ্বাস নেবে, অর আইজ ক্যান সি, এবং যতদিন পর্যন্ত মানুষ চোখে দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত বেঁচে থাকবে। কি দিস, এটা, অর্থাৎ এটা মানে এই সনেটটার কথা বলা হচ্ছে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই যে সনেটটা এটাই
তার বন্ধুকে বা তোমাকে, ডি মানে ইউ, তোমাকে জীবন দান করবে বা তোমাকে জীবিত রাখবে। তাহলে কি বলছেন কবি? বলছেন যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে বা চোখে দেখতে পাবে ততদিন পর্যন্ত মানুষ এই যে সনেট, এটা সনেটটা পড়বে, এই কবিতাটা পড়বে, এবং এই কবিতাটার মধ্য দিয়েই কবির বন্ধু বেঁচে থাকবে। অর্থাৎ কবিতাটা মানুষ যতদিন পড়বে মানুষ ততবারই কবির বন্ধুর যে সৌন্দর্য বা কবির বন্ধুর সম্পর্কে আলোচনা করবে, এবং এই আলোচনার মধ্য দিয়েই তার যে সৌন্দর্য বা কবির ফ্রেন্ড সে হচ্ছে এই বেঁচে থাকবে এই কবিতাটার মধ্য দিয়ে। তো এই ছিল তোমাদের সনেট 18। তো এই সনেট 18-এর রাইম স্কিমটা দেখে নাও। এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। তো এটা কিভাবে হলো চলো আমরা দেখি। তো রাইম স্কিম জিনিসটা কি না, রাইম স্কিমটা হচ্ছে সাউন্ড সিস্টেম। প্রত্যেকটা লাইনের শেষে যে সাউন্ডগুলো সেইগুলো দেখো। প্রথম লাইনেই ডে, একরকম উচ্চারণ হচ্ছে ডে, যে এই যে সাউন্ডটা এটাকে এ ধরা হলো, এবং তারপরে লাইনের আছে টেম্পারেট। তো ডের সঙ্গে কোনো মিল নেই, তাই জন্য এটাকে আলাদা মার্কিং করা হলো বি। তারপরের লাইনে মে আছে, মেটা দেখো ওপরের যে প্রথম লাইন ডের সঙ্গে মে মিল আছে, তো ওপরের লাইনটা যেহেতু এ মার্কিং করেছিলাম, তো এখানে যেহেতু তার সঙ্গে মিল আছে, ডের সঙ্গে মে মিল আছে, তো এটা এ। এবার ডেট দেখো ওপরের দ্বিতীয় লাইন সেটা হচ্ছে টেম্পারেট ছিল, তো টেম্পারেটের সঙ্গে ডেট দেখো সাউন্ড সিস্টেমটা একই রকম হচ্ছে, তাই জন্য এটাকেও বি মার্কিং করা হলো। তো প্রথম যে কোয়াড্রেন্টটা সেটা তাহলে সাউন্ড সিস্টেমটা কী হলো, এ বি এ বি। তারপরে দ্বিতীয় কোয়াড্রেন্ট, প্রথম লাইন দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন্স, তো আগের কোনো লাইনের সঙ্গেই মিল নেই, তো এখানে সাইন্সটাকে আলাদা মার্কিং করা হলো সি। এবার ডিমড, সেটাও ওপরের সঙ্গে কোনো মিল নেই, সেটাকে আলাদা মার্কিং করা হলো ডি। এরপরে আছে ডিক্লাইন্স, তো সাইন্সের সঙ্গে ডিক্লাইন্স মিল আছে, তাই জন্য এটাকে সি মার্কিং করা হলো, এবং ডিমডের সঙ্গে আনট্রিমড মিল আছে, তাই জন্য এটা ডি হলো। অর্থাৎ দ্বিতীয় কোয়াড্রেন্টের যে সাউন্ড সিস্টেমটা বা রাইম স্কিমটা সেটা হলো কি সিডি সিডি। এরপর তৃতীয় কোয়াড্রেন্ট কী আছে শেষে, ফেড, তো উপরের কারো সঙ্গে মিল নেই, তো তাই জন্য এটাকে ই মার্কিং করা হলো। এরপরে ওস্ট, উপরের কারো সঙ্গে মিল নেই, তাই জন্য এটাকে আবার আলাদা এফ নামে চিহ্নিত করা হলো। এরপরে দেখো ফেডের সঙ্গে এই তৃতীয় লাইন শেডের মিল আছে, তাই জন্য ওপরেরটা যেহেতু ই ছিল এটাকে ই মার্কিং করা হলো। এরপরে ওস্টের সঙ্গে দেখো গ্রোস্ট একটা সাউন্ড সিস্টেম মিল হচ্ছে, তো এই জন্য এটাকে এফ করা হলো। তাহলে থার্ড কোয়াড্রেন্টের যে সাউন্ড সিস্টেম সেটা ই এফ ই এফ। এবং কাপলেট দেখো, কাপলেটের শেষে সি আছে আর শেষ লাইনে ডি আছে, তো দুটো লাইনের যেহেতু মিল আছে এবং ওপরের কারো সঙ্গে মিল নেই, সেটা এটাকে জি নামে মার্কিং করা হলো। অর্থাৎ এই যে শেষের যে কাপলেটটা সেটা হচ্ছে জি জি। এই যদি পরপর দুটো লাইনের যদি এরকম সাউন্ড সিস্টেম মিল থাকে এটাকে কাপলেট বলা হয়। তাহলে পুরো যে রাইম স্কিমটা হলো সেটা কি হলো, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। তাহলে এই ছিল তোমাদের সনেট 18। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যতটা পারবে বন্ধুদের মধ্যে, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।